আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কিওয়ার্ড রিসার্চ পার্ট 2 নিয়ে আলোচনা। আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আজকে কিওয়ার্ড রিসার্চের মূল যে থিমগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে সার্চ ইন্টেন্ট, এরপর হচ্ছে সার্চ ভলিউম, পাশাপাশি কিওয়ার্ড কম্পিটিশন, কিওয়ার্ড কম্পিটিটর, যেটাই বলি না কেন, লং টাইম কিওয়ার্ড রিসার্চের কি গুরুত্বপূর্ণ, সিজনাল কিংবা ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো কি, এলএসআই, এই এই ধরনের কিওয়ার্ড গুলো, কন্টেন্ট গ্যাপ এবং আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আকারে আলোচনা করব। আজকের এই ক্লাসটা যদি আমরা করি তাহলে আমাদের যে গুগল অ্যাডসেন্স নিয়ে আলোচনা করতেছি এই গুগল অ্যাডসেন্সটা ক্লিয়ার হবে। প্রথম একটা বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য যে কি এলিমেন্টস তিনটা। একটা হচ্ছে মূলত ইনফরমেশনাল, আর একটা হচ্ছে নেভিগেশনাল, একটা হচ্ছে ট্রানজাকশনাল। মানে পৃথিবীর যতগুলো কিওয়ার্ড হবে সকল কিওয়ার্ডগুলো এই তিনটা ভাগে বিভক্ত। যদি আমরা আলোচনা করি যে আসলে কেন মূলত এগুলো হবে এবং কি কারণে হবে সেটা গুরুত্বপূর্ণ। দেখুন, আপনি যখন কোনো একটা জায়গায় সার্চ করেন, হয়তো বা আপনি কোনো তথ্য জানতে চান যে গুলজার ভাই কেমন আছে, গুলজার ভাইয়ের ভাই কেমন আছে, গুলজার ভাইয়ের কোর্সটা কেমন। দেখুন, আপনি কিন্তু তথ্য জানতে চাচ্ছেন। এই যে আপনি যদি কোনো এমন কোনো বিষয় নিয়ে গুগলে সার্চ করেন, সেটা হচ্ছে ইনফরমেশনাল অর্থাৎ তথ্য। এইটা মানুষ সব থেকে বেশি জানতে চায়। দ্বিতীয় একটা বিষয় জানতে চায় নেভিগেশনাল। যেমন উদাহরণস্বরূপ ইউটিউব মার্কেটিং করতে চাই, ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? নেভিগেশনাল। আনমিট করি। জি স্যার। বোঝা যাচ্ছে স্যার, স্পষ্ট জি বোঝা স্যার, যাচ্ছে। বোঝা যাচ্ছে স্যার। জি স্যার বহুত। 3 নম্বর একটা তথ্য হচ্ছে ট্রানজেকশনাল, যেখানে কোনো কিছু বাই করা হয়। বাই বলতে কিরকম? আমি কোনো কিছু কিনতে চাই, একটা টি শার্ট কিনতে চাই, একটা পলো শার্ট কিনতে চাই, একটা শার্ট কিনতে চাই, একটা প্যান্ট কিনতে চাই। এই তিনটা। দেখুন, আপনি যে কিওয়ার্ড গুলো আপনার লাইফে ব্যবহার করতেছেন এই তিনটা কিওয়ার্ডের বাইরে আর এক ধরনের কিওয়ার্ড নাই। আপনি কি ব্যবহার করছেন? আনমিট করে দেখি। আপনারা কি ব্যবহার করতেছেন এর বাইরে? না না স্যার, স্যার, এগুলোই তো স্যার ব্যবহার এটাই করতেছি। ছাড় দেই মানে এটা কিছু হতে পারে না করবো, স্যার। মানে কিভাবে ফেসবুক পেজ এইগুলোই করবো, তো কিওয়ার্ড, আর কিভাবে তিনটা একটা তো জিনিস হইতেই কিনবো। পারে না। তিনটার ভেতর কোনো না কোনো একটা থাকে। কিন্তু আপনি কোনটাতে বেশি সময় দেন দেখুন তো। আপনি কি বেশি জানতেছেন এটা আপনার কাছে প্রশ্ন। আমাকে উত্তর দিতে হবে না। এই তিনটার মধ্যে আপনি কি কোনো কিছু তথ্য জানতে চান? আপনি কি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান? নাকি আপনি কোনো কিছু বাই করতে চান? আমি আপনাকে আনমিট করি এখন। এখন আপনার উত্তর আপনার দিলেই বুঝতে পারবো আমরা। তত জানতে চাই স্যার। ইনফরমেশন স্যার, তো তথ্য ইনফরমেশনাল। জানতে চাই স্যার। তথ্য জানতে চাই আমরা। তাহলে আমাদের যে সামনের দিকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমরা যখন গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব, কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, তথ্য বিষয়ে কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব। কেউ যদি চায় আমি কোনো একটা লগ ইন বিষয় নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে সেটাও করতে পারেন, কোনো বাধা নেই আমার। ক্লিয়ার? এই তিনটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তথ্য। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তথ্যটা বেশি মানুষ জানতে চায়। তাই আপনি ইনফরমেশনাল যে ওয়েবসাইট গুলো আছে সেটা নিয়ে, এখন ইনফরমেশনাল ওয়েবসাইট কিরকম, যেমন ফ্রিল্যান্সিং করলে কেমনে সাকসেস হবো, ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখবো, ফ্রিল্যান্সিং কারা ভালো করে, ফ্রিল্যান্সিং কার কাছ থেকে শিখলে ভালো হবে, কোন বিষয়গুলো শিখবো আমি। হেলথ বিষয় নিয়ে, হেলথ বিষয় নিয়ে আমি মানে আমি হেলথের কিভাবে আমি যত্ন নিব, আমার শরীরের কিভাবে যত্ন নিব, কোন ভাবে যত্ন নিলে আমি বেশি সুস্থ থাকবো, কোন মেডিসিন খেলে বেশি সুস্থ থাকবো। দেখুন, আপনি হেলথ রিলেটেড আপনি ইনফরমেশন দিতে পারেন। এই ধরনের ওয়েবসাইট গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এটা প্রথমে এই তথ্যটা দিয়ে রাখলাম, অন্যতম কারণ হচ্ছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছেন ইতিমধ্যেই যে ভাই আমি ডোমেন হোস্টিং কিনছি, ডোমেন হোস্টিংটা এখন কোন নামে কিনবো। তাহলে আপনি ইনফরমেশনাল দিতে পারেন। এমন কোন নাম নিতে পারেন যে নামটা মূলত ইনফরমেশনের সঙ্গে যুক্ত, ইনফরমেশনের সঙ্গে যুক্ত। ক্লিয়ার? সেটা আপনার নিজের নাম হতে পারে, কোন একটা কিওয়ার্ড হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা আমার বিষয় নয়। 2 নম্বর হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউমটা হচ্ছে আপনি যে ইনফরমেশনটা নিবেন সেই সার্চ ভলিউমটা কম এবং একটা বেশি। একটা সার্চ ভলিউম কম, একটা সার্চ ভলিউম হচ্ছে বেশি। এখন এইখানে প্রশ্ন গতগুলো আছে যেটা আলোচনা করেছিলাম, ওইখানে কমেন্টসে 2-3 জন প্রশ্ন করেছেন, ভাই সার্চ ভলিউম কম হলে কি সুবিধা কিংবা অসুবিধা কি, অথবা বেশি হলে সুবিধা কিংবা অসুবিধা কি, গত ক্লাসে আমাদের ইউটিউবে কমেন্টসে লিখছিলেন। সার্চ ভলিউমটা কি মূলত? ভাবুন, আমরা এখানে আছি 252 জন, যুক্ত হওয়ার কথা প্রায় 900 জন। দেখেন, 252 জন এখন পর্যন্ত যুক্ত হয়েছে, ক্লাসে 4 মিনিট 5 মিনিট পার হয়ে গেছে। ওরা খুব ভালো স্টুডেন্ট, যারা যুক্ত হয়নি মানে আপনারাই খারাপ, ওরাই ভালো। তারাই যে গ্রুপে পোস্ট করা শুরু করছে। কিন্তু আমরা কি এই যে সার্চ ভলিউমটা কি, যারা মূলত মনে করেন এখানে 252 জন আছে, 252 জনের মধ্যে 252 জনে যদি সার্চ করেন তাহলে ভালো। এমন একটা কিওয়ার্ড যেটা মূলত 252 জনই সার্চ করতেছে, এটা সার্চ ভলিউম অনেক বেশি। এবারে এমন একটা কিওয়ার্ড নিয়েছিলাম আমরা, অথবা এমন একটা কন্টেন্ট নিয়েছি 252 জন নয়, মাত্র 50 জন সার্চ করে। তো আগেরটার সার্চ ভলিউম এবং বর্তমানটা সার্চ ভলিউম কি সেম হলো নাকি অনেক বেশি কম বেশি হলো? ডিফারেন্স আছে স্যার, অনেক অনেক বেশি কম স্যার, বেশি অনেক কম হবে। বেশি কম বেশি হলো ভালো। কম বেশি। সার্চ ভলিউম যদি বেশি হয় তাহলে সুবিধা নাকি অসুবিধা এখন আপনার?
সুবিধা স্যার। অসুবিধা। সুবিধা। ভলিউম বেশি হলে সুবিধা, অনেক বেশি মানুষ সার্চ করবে, অনেক বেশি মানুষ আমাকে দেখবে, অনেক বেশি প্রোডাক্ট সেলস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এমন কোনো কিওয়ার্ড টার্গেট করতে হবে যেটা সার্চ ভলিউম বেশি। এই অনুযায়ী এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনার যদি বিজনেসটা নতুন হয়ে থাকে, আপনার যদি কিওয়ার্ডটা নতুন হয়ে থাকে, আপনার যদি ওয়েবসাইটটা নতুন হয়ে থাকে, তখন দেখবেন অনেক সময় সার্চ ভলিউম কম হওয়া ভালো। আমরা একটু পরে ক্লাসে যখন যাব তখন আবার এটা দেখতে পাবো। তাহলে কি, এমন কোনো কিওয়ার্ড নির্বাচন করতে হবে যেটা সার্চ ভলিউম স্বাভাবিকভাবে বেশি। যে আসলে একটা কিওয়ার্ড এক মাসের মধ্যে একজন মানুষ কিংবা একাধিক মানুষ কিংবা লক্ষ মানুষ কতবার সার্চ করে, এইটার নাম হচ্ছে সার্চ ভলিউম। ওকে। সার্চ ভলিউমের সঙ্গে একটা কথা যুক্ত আছে, রিলেভেন্স। মাথায় রাখবেন, গত ক্লাসে বলছিলাম রিলেভেন্ট, বলছিলাম রিলেভেন্স কিংবা রিলেভেন্ট। রিলেভেন্স কিংবা রিলেভেন্ট কি? ডিজিটাল মার্কেটিং, এটা একটা কিওয়ার্ড। এটার সঙ্গে অনলাইন মার্কেটিং, এসইও, কিওয়ার্ড রিসার্চ, এটার সঙ্গে কিন্তু যায়। যেমন আমি ভাত খাবো, মানুষ কি খেতে পারে ভাতের সঙ্গে, হয়তো বা স্বাভাবিকভাবে কি খেতে পারে, ধরুন তরকারি জাতীয়, গরু গোশত খেতে পারে, মাছ খেতে পারে, মুরগি খেতে পারে। কিন্তু এমন কোনো মানুষ আছে কি ভাতের সাথে কেউ আনারস খাইতেছে? এরকম মানুষ দেখছেন আপনি? এটা একটা রিলেভেন্ট, একটা ইরিলেভেন্ট। তো ভাতের সাথে যেটা খাওয়া যেতে পারে, একটা কিওয়ার্ডের সঙ্গে একটা কন্টেন্টের সঙ্গে যেটা দেওয়া যেতে পারে, সেই ধরনের যতগুলো শব্দ আছে সেটা রিলেভেন্স, ঠিক আছে, রিলেভেন্ট। এটা যেটা দেওয়া যাবে না সেটা ইরিলেভেন্ট। উদাহরণস্বরূপ, আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন, ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন করতেছেন করতেছেন, হঠাৎ করে আপনি ওখানে আবার কি ঢুকে দিয়েছেন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হইল না। বুঝতে পারলাম? এটা ইরিলেভেন্ট হয়ে গেল। আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনি ওখানে ফটোশপ দিয়ে দিলেন, কেমন হয়ে গেল একটা। আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, এসি নিয়ে কাজ করতেছেন, ওখানে অনলাইন মার্কেটিং দিন, এসি স্ট্র্যাটেজি দিন, অন পেজ এসি দিন, অফ পেজ এসি দিন, সবগুলো যাওয়ার মতো। কিন্তু হঠাৎ করে আপনি ভিডিও এডিটিং এখানে ঢুকাইতেছেন, হইল না। আশা করি বুঝতে পারছেন যে কোনটা মূলত যাওয়ার মতো, যেটা একটা কিওয়ার্ডের সঙ্গে যেতে পারে, এইটার নাম হচ্ছে রিলেভেন্স। তো এই যে রিলেভেন্স যে কিওয়ার্ড গুলো আছে, সেই রিলেভেন্স কিওয়ার্ড গুলো মাথায় রাখবেন। আপনি যখন ইনফরমেশন কোন একটা ওয়েবসাইট তৈরি করবেন, কোন একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, মাথায় রাখবেন আমি কোন কোন ধরনের কিওয়ার্ড গুলো মাথায় রাখবো। ওই কিওয়ার্ড গুলো একটা জায়গায় আমরা কমপ্লিট করবো, যেটা আমরা ক্লাসের মধ্যে রাখবো। ওকে। এরপর আসুন কম্পিটিশন। কিওয়ার্ডের কম্পিটিশনটা কি? মূলত গত ক্লাসে একটু ছোট্ট আকারে আলোচনা করছিলাম, আজকে বিস্তারিত আকারে। কম্পিটিশনটা কি? কম্পিটিশন আছে, এখানে দেখা যাচ্ছে আমাদের 74 88 খুব মনোযোগ দিয়ে দেখতেছেন, এইদিকে 69 88 খুব মনোযোগ দিয়ে দেখতেছেন। ওনার শেষে ডাবল এইট এই জন্য ওনার দুইজনকে ধরলাম। দুইটার ভিতরে একটা রিলেভেন্স আছে, দুইটা ডাবল এইট আছে শেষের দিকে, তাই না? আর এখন যদি রিলেভেন্স বাদ দেই, ইনি চশমা পড়ছেন, ইনি চশমা পড়েন, ইনি হাতে হাত ঘড়ি পড়ছে, উনি পড়েন নাই, দেখুন ইরিলেভেন্ট হয়ে গেছে, কাছাকাছি ছিলেন। বুঝতে পারলেন? মানে এখন কম্পিটিশন কি? আমাদের 69 88 ভাইয়ের একটা বাচ্চা আছে, ধরুন ক্লাস ওয়ানে পড়ে। 74 88 ওনারও একটা মনে করুন বাচ্চা আছে, ওনার ছেলেও ক্লাস ওয়ানে পড়ে। এখন যদি বিয়ে নাই করেন, যদি বলেন ভাই বিয়ে করে নেই, তাহলে তো মুশকিল, মনে করেন আর কি, হ্যাঁ। তাহলে এখন ওনার বাচ্চা ওয়ানে, এনার বাচ্চা ওয়ানে পড়তেছেন। এখন পড়তে গিয়ে দুইজনে পরীক্ষা দিছেন। পরীক্ষাতে একটা স্কুল থেকে দুইজনে একরোল হয়েছে, এরকম ঘটনা ঘটছে কি আপনাদের এখানে? একই স্কুলে, একই ক্লাসে দুইজন একরোল হয় কি? জি না স্যার। আর আমার জি না সাথে স্যার, ওটা ঘটছিল হয় না স্যার। জি না স্যার সে আর শ্রেণীতে স্যার এমন থাকতে। কোনো স্যার কোনো এমনটা হয় না এটা স্যার। কিভাবে হবে স্যার বলতে দিন হয়। স্যার। এখন কিছু কিছু স্কুলে একটা চালাকি সিস্টেম করছে, স্কুলের ক্ষেত্রে হতেই পারে। এখন দেখা যায় স্টুডেন্টদের মন রাখতে হয়, তিনজনে কোটিপতি ছেলে, বলছে বাবা তুমিও ফার্স্ট, তুমিও ফার্স্ট, তুমিও ফার্স্ট আছে। আমি আমি নিজেও জানি একটা, যে কোনো একটা স্কুল কিংবা জায়গা আছে, অনলাইনে আমি দেখছি, হ্যাঁ, তিনজনেই একল বানাইছে। তো ওটা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে হয় না। বুঝতে পারলেন? তো ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়, অবশ্যই সেটা 1 নম্বর অথবা 2 নম্বর থাকতে হবে মিনিমাম কোন একটা জায়গায়। তো একটা জায়গা থেকে, একজন ব্যক্তির থেকে, একটা ওয়েবসাইটের থেকে আর একটা ওয়েবসাইটের যে দূরত্ব, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইট কোন দিক দিয়ে ভালো, এর একটা কম্পিটিশন হয়। এই কম্পিটিশন কথাটার ভিতরে মূলত অলমোস্ট কয়েক লক্ষাধিক কাজ আছে। কয়েক লক্ষাধিক কাজ আপনি লাইফ টাইম শিখতে থাকবেন, শেষ হবে না। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা। 1 নম্বর হচ্ছে যে এই কম্পিটিশনের ভেতরে একটা ওয়েবসাইট মনে করেন আপনি একটা তৈরি করছেন, এই ভাই আরেকটা তৈরি করছে, 74 88 ভাই একটা তৈরি করছে ওয়েবসাইট, উনি আরেকটা ওয়েবসাইট তৈরি করছে। ওনার ওয়েবসাইটটার ভেতরে উনি যে কন্টেন্ট গুলো লিখতেছে এটা ভালো, 74 88 খারাপ, একটু খারাপ। উনি কন্টেন্ট পাবলিশ করে সপ্তাহে 60টা, ইনি পাবলিশ করে 6টা। ওনার কন্টেন্ট গুলো হয় 400 ক্যারেক্টার্সের মধ্যে, এনার গুলো হয় 600 ক্যারেক্টার্সের মধ্যে। ওনার কন্টেন্ট গুলো মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে পড়ে, এনার কন্টেন্ট গুলো ঘন্টার পর ঘন্টা ধরে পড়ে না। ওনার কন্টেন্ট গুলো একটু দেখার সঙ্গে বাইরে আসে, এনার কন্টেন্ট গুলো মনোযোগ দিয়ে দেখে দেখে আবার শেয়ারও করে। এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো, এরকম আরো লক্ষাধিক কি আছে, ওয়ে আছে যেগুলো কারণে হয়। বুঝতে পারলেন? উনি ওনার ওয়েবসাইটে একটা
একটা পেজ তৈরি করছে, একটা ওখানে একটা ব্যানার দিছে, ব্যানারটা দেখতে কোনো রকম ভালো, আর এটা খুবই ভালো। আমরা বুঝতে পারতেছি তাহলে আমাদের গ্যাপ গুলো কোথায়, কম্পিটিশন আসলে কম্পিটিটর কোথায় গিয়ে অ্যানালাইসিস হয় আননিট। জি স্যার, জি স্যার, স্যার অবশ্যই বুঝতে পারছি জি স্যার। স্যার, তো বুঝতে পারছি বুঝতে স্যার। পারছি। তাহলে আমরা কি বলতে পারি, একজনের ওয়েবসাইট থেকে আর একজনের ওয়েবসাইট কতটা ভালো কিংবা মন্দ, এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা যে কাজগুলো রয়েছে, এটার নাম হচ্ছে কম্পিটিশন। আমরা বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। জি স্যার, জি স্যার, এই বুঝতে পারছি। কম্পিটিশনটা স্যার, কখন বুঝতে হবে? পারছি। যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে কাজ করব, তখন মূলত এটা কম্পিটিশনটা আমরা রিসার্চ করব, এবং আমরা যখন গুগল অ্যাডসেন্সের জন্য যে ওয়েবসাইটটা রেডি করব, তখন আমরা অন্যদেরকে কম্পিটিটর হিসেবে অ্যানালাইসিস করব, এবং অ্যানালাইসিস করে মূলত ওই অনুযায়ী কাজ করব। গতকাল স্যার আলোচনা করছিলাম কিওয়ার্ড দুই প্রকার হয়, একটা আছে শর্ট টেল কিওয়ার্ড, একটা লং টেল কিওয়ার্ড। তা আমরা যদি নতুন একটা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করি, আমি আপনাদের বলবো যে আপনি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করবেন, এটা আমার পক্ষ থেকে আপনাকে বলা। লং টেল কিওয়ার্ড নিয়ে কেন বলছিলাম, সেটার উদাহরণটা কি বলছিলাম, মনে করেন ডিজিটাল মার্কেটিং, এটা শর্ট টেল একটা কিওয়ার্ড। দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটা লং টেল কিওয়ার্ড। দেখুন শর্ট টেল কিওয়ার্ডটা কিন্তু লং টেলের ভিতরে আছে। তা আপনি যেহেতু নতুন মানুষ, আপনার কম্পিটিটর অনেক বেশি না, আপনার কম্পিটিটর কম রাখতে হবে, এই জন্য আপনি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করবেন। তাহলে আপনার ওয়েবসাইটের ভিতরে শর্ট টেল কিওয়ার্ড অটোমেটিক ভাবে ইনক্লুড হবে। এই জন্য আপনি প্রথম দিকে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করবেন। ক্লিয়ার? এরপর একটা কিওয়ার্ড আছে যেটা সিজনাল। যেমন এখন আমের সময় চলতেছে, ফজলি আম, ড্যাশ আম, ড্যাশ আম, ড্যাশ আম, আমি নাম জানি না, আম। কিছুদিন আগে মনে করেন শুধু মধু, মধু, মধু। তারপর আমাদের এক বাংলাদেশে এক ভাই বোরাক অয়েল বিক্রি করতেছে, দেখবেন ছেলেটা খুব ভালো, কিন্তু এই অয়েলটা ভালো, ওর ভালো চলতেছে। এরপর মনে করেন আপনি একটা কোনো একটা বিষয় নিয়ে, মানে সিজনাল, যখন যে সিজন আসে, এখন এই যে এই সিজনে কোন কিওয়ার্ডটা কাজ করতেছে, ওইটা নাম হচ্ছে সিজনাল কিওয়ার্ড। একটা যদি বাংলা একটা প্রবাদ আছে যে ঠান্ডার দিনে গরমের ওয়াজ চলে না, আছে না একটা কথা প্রবাদ আছে না? তাই আপনি শীতকালে যদি আপনি গরমকালীন কোনো পোশাক বিক্রি করেন, তাহলে কি হইলো, ওটা সিজনাল হইলো? তা আপনি যখন আপনার যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে যখন কন্টেন্ট পাবলিশ করবেন, চেষ্টা করবেন ওই সময়ের সাথে এটা যায় কিনা। এখন দেখবেন সকলেই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে একজনও নাই, সবাই কি হয়ে গেছে, হয় এনসিবি, নতুবা জামাত, নতুবা বিএনপি। এটা সিজন চলতেছে এটা। আশা করি একদম বাস্তব উদাহরণ দিলাম। নাকি তারপরে বুঝেন নাই যে কিওয়ার্ড কাকে বলে, সিজনাল কিওয়ার্ড কাকে বলেন, এটা বুঝেন নাই? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে বুঝছি স্যার। পারছি। এখন মনে করেন নিজের বাপ মনে করেন আওয়ামী লীগ কত, ওনাকে জিজ্ঞাসা করি, আব্বু তুমি কি দল করো, এনসিপি অথবা জামাত অথবা বিএনপি, মানে কি সিজন চেঞ্জ হয়ে গেছে। এটার নাম হচ্ছে সিজনাল কিওয়ার্ড। ক্লিয়ার? আর একটা হচ্ছে ট্রেন্ডি কিওয়ার্ড। ট্রেন্ডি, যেটা সব সময়, এটা সিজন বোঝে না, এটা সময় বোঝে না, ইনফরমেশন বোঝে না, এটা ট্রানজাকশনাল বোঝে না, মানে কোনো কিছু বোঝে না, এটা অল টাইম ট্রেন্ডে থাকে। যেমন আমরা যদি অ্যামাজনের কথা বলি, অ্যামাজন সবসময় অ্যামাজন নামে মানুষ চেনে, ডক্টর ইউনূস সবসময় ডক্টর ইউনূস নামেই চেনে, খালেদা সবসময় খালেদা নামেই চেনে, হাসিনা হাসিনা নামেই চেনে, এরশাদ এরশাদ নামে চেনে। বুঝতে পারছেন? এরা সবসময় ট্রেন্ড, এরা মূলত সবসময় মানুষের কাছে আসে ওই নামটা নিয়ে। এই ট্রেন্ডের মধ্যে আবার একটা ট্রেন্ড আছে কিরকম, সবাই পরিচিত মুখ, ঠিক আছে, সবাই পরিচিত মুখ, কিন্তু বর্তমান সময় সব থেকে যে পরিচিত মুখ সেটা বর্তমান ট্রেন্ড। তো আপনাকে যেটা ফোকাস করতে হবে, বর্তমান ট্রেন্ডটা নিয়ে আলোচনা করতে হবে। মানে বর্তমান ট্রেন্ড নিয়ে আপনাকে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট গুলো রাখতে হবে, তাহলে কিন্তু আপনি মূল যে আপনার ইনফরমেশনটা, ওটা মানুষ পাবে। আপনি এখন ডক্টর ইউনূস কতদিন আগে মূলত দায়িত্বভার গ্রহণ করছে, ওইটা যদি এখন পাবলিশ করেন, মানুষ কিন্তু এটা পড়বে না। মানুষ ডক্টর ইউনূস এখন থেকে এই যে গতকালকে কি করছে সেটা পড়তে পারে, আজকে কি করছে সেটা পড়তে পারে। এখন থেকে 7 মাস আগে, 1 বছর আগে উনি ক্ষমতা গ্রহণ করছে, এটা এটা লিখলে মানুষ এখন পড়বে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন যে ট্রেন্ডি কিওয়ার্ডটা কি। এখন আমরা বুঝবো এলএসআই বা সিনোনিম। এলএসআইটা কি বা সিনোনিমটা কি দরকার নেই, মানে আপনি যদি বুঝেন যে ভাই এলএসআই কি, সিনোনিম কি, এটা বোঝার দরকার নেই, শুধুমাত্র বাংলাটা বুঝে রাখুন। কারণ ওই যে আমরা একটা ক্লাসে বলছিলাম আপনাকে যে ভাই ফেসবুক মার্কেটিং বুঝেন, ক্লাস করছিলেন? হ্যাঁ ভাই করছিলাম। ভাই এফ কমার্স নিয়ে ক্লাস করছিলেন? ভাই করিনি। আছে না এরকম স্টুডেন্ট এখানে? আছে না? আনমিট করি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছিলাম না, এখানে অনেকে আছেন হয়তো বা, কোন একটা ক্লাসে বলছিলাম আমি। হ্যাঁ স্যার, আছে। স্যার সি। জি স্যার, বলছিলেন। ঠিক আছে। তো এরকম অনেকগুলো শব্দ থাকবে হয়তোবা, আমার আপনার জানার দরকার নেই, শুধুমাত্র ওই থিমটা থাকতে হবে যে আসলে এই থিমটা কি, এটা জানলে হবে। তো আমি ইতিপূর্বে আপনাকে এলএসআই নিয়ে আলোচনা করছি, একজন আমাকে কমেন্টস লিখছে, ভাই এলএসআই সম্পর্কে তো বললেন না, বরং গত ক্লাসে আলোচনা করেছি। সিনোনিম সম্পর্কে তো ভাই বললেন না, গত ক্লাসে আলোচনা করেছিলাম। যেমন উদাহরণস্বরূপ আমরা ইতিমধ্যে আজকের ক্লাসও আলোচনা করেছিলাম এলএসআই নিয়ে। তখন আমি একটা কন্টেন্ট লিখবো ডিজিটাল মার্কেটিং এর উপরে, ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি একটা কন্টেন্ট লিখবো।
তা ডিজিটাল মার্কেটিং এর উপর আমি লিখতেছি যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে আপনি ওতে এসইও শিখতে পারেন, আপনি ফেসবুক পেজ ক্রিয়েশন শিখতে পারেন, আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন শিখতে পারেন। আমি তো ডিজিটাল মার্কেটিং এর কথা বলেছি, তাহলে ফেসবুক পেজ ক্রিয়েশন কিংবা আপনাকে বললাম যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন কিংবা আপনার অন পেজ এসইও অফ পেজ কেন বলতেছি? ওই যে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যে রিলেটেড যে সাবজেক্ট গুলো আসে এগুলো হচ্ছে এলএসআই বা সিনোনিম, এই কিওয়ার্ড গুলো। আমার কথা কি এখন বুঝতে পারছেন? কানেক্ট করি। জি স্যার স্যার। বুঝতে পারছি স্যার, বুঝতে রিলেভেন্ট পারছি কিওয়ার্ড। অনেক জি স্যার। স্যার এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম রিলেটিভ, রিলেভেন্ট, রিলেভেন্স, যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করা। ক্লিয়ার? এরপরে আসুন, আমাদের কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে অনেকের কিছু ভ্রান্ত ধারণা আছে যে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ করবো কেমনে, কিভাবে করলে সুবিধা হবে, এবং আমার এটা সুবিধা কি। আমি মূলত যদি কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ না করি তাহলে লস কি আমার, বিশেষ করে কম্পিটিটর। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট হায়ার করে মূলত একটা কারণে হায়ার করবে, সেটা হচ্ছে কম্পিটিটরের জন্য, কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য। আলাদা একটা কাজেই পাওয়া যায় কম্পিটিটর অ্যানালাইসিস। এটা কেমনে করব এবং কোন কোন সাবজেক্ট গুলো সামনের দিকে রাখতে হয়। এবং গোজার একটা ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, দীপ্তি রয়ের একটা ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, দুইজনের। দীপ্তি রয় ওনার ওয়েবসাইটে এসির উপরে লেখেন, আমি আমার ওয়েবসাইটে এসির উপরে লিখি। এখন দীপ্তি রয়ের ওয়েবসাইটটাকে দীপ্তি রয় লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগলের টপে দেখা যাচ্ছে, আমি গোজার হোসেন লেখার সঙ্গে সঙ্গে আমার ওয়েবসাইটে গুগলের টপে দেখা যাচ্ছে। দেখুন দীপ্তি রয় যে কিওয়ার্ডটা দীপ্তি রয় ওইটা ছিল ওনার পার্সোনাল কিওয়ার্ড, আর আমি যে আমার কিওয়ার্ডটা গোজার হোসেন এটা আমারও পার্সোনাল কিওয়ার্ড। অনেক সময় দেখা যায় পার্সোনাল কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তার ওয়েবসাইটে গুগলের টপে আসতে পারে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কিন্তু যেটা ব্র্যান্ডেড কিওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল, মাথায় রাখবেন, যেটা ব্র্যান্ডেড কিওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল, গত ক্লাসে কি বলছিলাম, ব্র্যান্ডেড মানে কি সকলেই পরিচিত, ইন্টারন্যাশনাল মানে কি সব জায়গায় একই নামে ডাকা হয়, ইন্টারন্যাশনাল। এই ধরনের যদি কিওয়ার্ড গুলো থাকে তখন মূলত কম্পিটিটর দরকার হয়। যেমন এসইও স্ট্র্যাটেজি, এসইও স্ট্র্যাটেজি, এইটা একটা কিওয়ার্ড নিলাম। এখন দীপ্তি রয় তার ওয়েবসাইটে ব্যবহার করছে, আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করছি। এখন এসইও স্ট্র্যাটেজি নিয়ে উনিও সার্চ করলে ওনাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না। বুঝতে পারলেন? যদি আমাকে দেখা না যায় কিভাবে মূলত দেখা যাবে, এই যে এর মাঝে যে পয়েন্টটুকু কিভাবে দেখা যাবে, কোন কোন পয়েন্টগুলো কাজ করলে, এইটার নাম হচ্ছে কম্পিটিশন অথবা কম্পিটিটর অ্যানালাইসিস। তাহলে কি কি করতে হবে? নাম্বার ওয়ান, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করবো, সামনের দিকে ক্লাসগুলোতে একটা ওয়েবসাইট তৈরি করব, তখন মূলত এমন ভাবে কন্টেন্টটা লিখতে হবে কিংবা পোস্টের ডিটেলস গুলো লিখতে হবে যেটা সংক্ষিপ্ত আকারে অনেক বেশি বোঝা যাবে। প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমার কোনো প্রকার যে কিওয়ার্ড গুলো আছে এইটা মাল্টিপল টাইম ইউজ না করা এবং অর্থ ঠিক রাখা। মাল্টি টাইম মানে আমি বারবার ব্যবহার করতেছি, বারবার করতেছি এমনটা নয়, সিঙ্গেল টাইম ব্যবহার করার চেষ্টা করা, এবং সেটা একদম পোস্টের ডেসক্রিপশন যেটা লেখা হবে তার শুরুর দিকে রাখার চেষ্টা করা। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর বিষয় হচ্ছে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করা। এইগুলো ছিল আমাদের হাতে, অর্থাৎ আমরা যারা যারা ওয়েবসাইটের মালিক হবো এগুলো আমার হাতে। এখন আমার ইউজারের হাতে কিছু বিষয় আছে, আমার যে ইউজার যারা আমাকে দেখবে, আমাকে যারা ফলো করবে, তাদের হাতে কিছু বিষয় আছে, গুগল তাদেরকে মূল্য দেয় কিরকম। মনে করেন 6995 ভাই মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, উনি কি করতেছেন, উনি আমার একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে উনি কন্টেন্টটা খুব মনোযোগ দিয়ে পড়তেছে, লাইন টু লাইন পড়তেছে, লাইন টু লাইন পড়তেছে, লাইন টু লাইন পড়ে আসলো, একটা সময় যাবে না? এই যে সময়টা, এই সময়টা গুগল রিসার্চ করে যে আসলে গোজারের ওয়েবসাইটে কতক্ষণ থাকলো, দীপ্তি রয়ের ওয়েবসাইটে কতক্ষণ থাকলো। যদি দেখা যায় যে সার্বিক টাইমটা গোজারের ওয়েবসাইটে ভালো আছে তাহলে গোজারের ওয়েবসাইটটা গুগলের টপে থাকবে। দীপ্তি রয় যদি নিয়মিত পোস্ট করে, অনেক বেশি কন্টেন্ট লিখেও যদি ওনার ওয়েবসাইটে মানুষ না পড়ে, ভালো করে, সময় বেশি না দেয়, তাহলে ওনার ওয়েবসাইটে আমার নিচে থাকবে। ক্লিয়ার? তাহলে বোঝা যায় আমি শুধুমাত্র লিখলেই হবে না, আমার যারা অডিয়েন্স আছে, যারা ভিউয়ার্স আছে, যারা ট্রাফিক আছে, তাদেরকেও কি করতে হবে, আমার ওয়েবসাইটে এসে সময় স্পেন্ড করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই রুলস গুলো আমরা ফলো করব। আর এই রুলস গুলো ফলো করার পেছনে কারণ হচ্ছে আইকেসি লেখা, আইকেসি মানে চোখে ধরার মতো। দেখবেন না উপরে থাম্বনেল দেয় 1 ক্লিকেই 1 কোটি বায়ার, কি লেখা থাকে, 1 ক্লিকেই 1 কোটি বায়ার। তা আপনি এইটা ক্লিক দেখলে কি মনে করেন যে না, এখানে তো একটা ক্লিক করলে যদি 1 কোটি বায়ার, তাহলে আমরা দেখি। দেখুন 10 মিনিটে জেনে নিন। আহ, এই পাশে দেয় কি, এইখানে দিয়ে দেয় যে 10 ভিউ, আর এখানে 1 মিলিয়ন ভিউ। ওর ভিডিওতে ভিউ হয়েছে মাত্র 3টা। থাম্বনেল কি তৈরি করছে, এখানে আছে 300 থেকে কিভাবে 1 মিলিয়ন ভিউ পাইলাম। নিচের দিকে ভিডিওর দিকে দেখবেন মাত্র 3টা ভিউ। মানে ওটা কি সত্য কথা? মানুষ তখন মনে করে কি প্রথমে ক্লিক করে যায়, যাওয়ার পরে যখনই দেখে ভিউ খারাপ তখন বাইরে কিন্তু চলে আসে রিটেনশন রেট। এই যে মানুষ কি করলো,
খুব দ্রুত মুভ করে গেল যে এ লোক তো ফালতু, এ লোক তো রাবিশ। উপরে দিচ্ছে 1 মিলিয়ন ভিউ, কিন্তু ভিতরে দেখা গেছে মাত্র 3টা ভিউ, ওই ওর ছেলে ওর বউ। এই মানুষ চলে আসে। ইউটিউব তখন বুঝতে পারে, ইউটিউব তখন কিংবা গুগল তখন বুঝতে পারে, তখন তার ইমপ্রেশন কমাই দেয়, রিস্ক কমাই দেয়, যার কারণে ওয়েবসাইটটা ভালো জায়গায় র্যাঙ্ক করে না। তো বুঝতে পারতেছি কম্পিটিটর জানা কতটা গুরুত্বপূর্ণ। কম্পিটিটর জানা নেই, আপনার ওয়েবসাইট তৈরি করে লাভ নেই। এই জন্য আমাদের কম্পিটিটরের উপর আলাদা একটা ক্লাসই হবে, এবং আমি হাতে হাত ধরে দেখাবো, একদম রিসেক করবো যে আসলে কম্পিটিটর কি। আজকে ক্লাসের শেষের দিকে একটু ছোট্ট আকারে আলোচনাও করবো আমি। ওকে, তাহলে কম্পিউটার অ্যানালিসিস সম্পর্কে আমাদের যথাযথ ধারণা থাকতে হবে, তা না হলে কিন্তু কোনো প্রকার কাজ হবে না। এখন আসুন কন্টেন্ট, মানে এই কন্টেন্টটা হচ্ছে এক একজন এক এক আইডিয়া। মূলত আপনি কিভাবে কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনি কোন টাইমে কন্টেন্ট দিবেন, কোন ধরনের কন্টেন্ট দিবেন, এইটা মূলত একমাত্র আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের কন্টেন্ট দিবেন। এই যে আমি শুরুর দিকে বললাম যে আপনি মূলত ট্রেন্ডিং, এই যে বর্তমান সময় কন্টেন্ট গুলো দিবেন, আপনি এমন কন্টেন্ট দিবেন বর্তমান সময়ের মধ্যে আবার ধরুন 10টা বিষয় নিয়ে ভাইরাল হয়েছে, আজকের মতন 10টা বিষয় নিয়ে ভাইরাল হয়েছে। এই 10টা বিষয়ের মধ্যে কোন বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে বাংলাদেশে একটা বিষয় নিয়ে ভাইরাল হয়েছে, একাধিক বিষয় আছে, একাধিক বিষয়ের মধ্যে কোন কন্টেন্টটাকে আপনি ফোকাস করবেন, টাইমিংটা কি হবে, এই জিনিসটা। তাহলে কন্টেন্ট টাইপ এবং কন্টেন্ট টাইম, এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে লিখছে, মনে করেন যে ডক্টর ইউনূস কিছুক্ষণ আগে বিদেশের জন্য, বিদেশের উদ্দেশ্যে রওনা দিল, এইটা মনে করেন কিছুক্ষণ আগে লিখছে একজন, আপনি দেখার পরে আপনি আবার এখানে পাবলিশ করেন, স্বাভাবিকভাবে কি হবে, আপনার থেকে ওই যে যে আগে যিনি লেখছেন ওনার এখানে বেশি মানুষ যাবে, আপনার এখানে কম আসবে। তো আপনাকে এমন টার্গেট করতে হবে যে কন্টেন্ট টিআরপি বাড়ায় না, টিভি চ্যানেলগুলো কি করে টিআরপি বাড়ায় না, জানি না আমরা। টিআরপি কেমনে বাড়ে, মূলত তারা চেষ্টা করে যে যত কষ্ট করে হোক না কেন সাংবাদিকরা আগে দ্রুত ওই কন্টেন্টটা ফোকাস করার চেষ্টা করে, যাতে ওর চ্যানেলে মানুষ হুমড়ি দুমড়ি খেয়ে পড়ে না, বলেন না যে কিভাবে দিবে। এইটা আপনাকে ফোকাস করতে হবে। এখন আপনাকে কন্টেন্ট আরেকজন লিখবে, ভাই ওটা তো কপি পেস্ট করবো, অসুবিধা নেই, উনি লিখুক, তারপর আমি কপি পেস্ট করবো, আমার ওয়েবসাইটে মেরে দেবো, কোনো ব্যাপারই না। এই যে যদি এরকম আইডিয়া থাকে, যদি এরকম প্ল্যান থাকে, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, উনি এগিয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন, যদি কন্টেন্ট টাইপ এবং কন্টেন্ট টাইম, এই দুটো আপনাকে দুটো ফিক্সড রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে কিছুক্ষণ আগে আরেকটা বিষয় আলোচনা করতে, মাল্টিপল টাইম আপনি যে ওই যে কিওয়ার্ড গুলো দিবেন, সেটার ক্ষেত্রে বলছিলাম, ওটার একটা নাম হচ্ছে ক্লাস্টারিং, কিওয়ার্ড ক্লাস্টারিং। প্লাস্টার আছে না, প্লাস্টার মনে থাকলে ক্লাস্টার মনে থাকবে। ঘরে যে যাদের মানে ওয়াল করা রুম আছে, প্লাস্টার করেন নাই আপনারা, প্লাস্টার থেকে ক্লাস্টার, এতটুকু মনে রাখলে হবে। ক্লাস্টার, ক্লাস্টারটা কি মূলত, ধরুন আমি উদাহরণ দিয়েছিলাম দিয়ে পূর্বে, শুধুমাত্র কনফিউশনাল কাছাকাছি সবগুলো। আমি ডিজিটাল মার্কেটিং এর উপর কোনো একটা কন্টেন্ট লিখতেছি, ওই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে আরো কিছু শব্দ যুক্ত আছে, অনলাইন মার্কেটিং, এসইও, এই ধরনের যত শব্দগুলো আছে, একই সঙ্গে সবগুলো বিষয় রেখে মাল্টিপল কিওয়ার্ড, একই সঙ্গে অনেকগুলো শব্দ রেখে আমি কোনো একটা আর্টিকেল লিখে ফেলবো, কোনো একটা পোস্টের ডেসক্রিপশন লিখে ফেলবো, এটা বলে ক্লাস্টারিং। মানে একই জায়গায় একাধিক কিওয়ার্ড রেখে কোন একটা কন্টেন্ট লেখা, ওই যে প্লাস্টার বলছিলাম, ক্লাস্টারিং, ক্লাস্টারিং মনে থাকবে। এটা হলে আপনাদের খুব সহজে মনে থাকবে। তো আপনারা এটা করতে পারেন, যেমন একটার ভিতরে আপনি সব কিছু লিখে বলুন যে ভাই আমি একের ভিতরে অনেকগুলো লিখতে চাচ্ছি। আর সত্যি বলতে কি গুগল এখন ওই ওয়েবসাইট গুলোকে বেশি প্রাধান্য দেয়। মনে করেন আপনি লিখতেছেন ক্যান্সারের উপরে, তো ক্যান্সার কিভাবে শুরু হলো, ক্যান্সার কিভাবে শেষ হবে, ক্যান্সারে কি কি মেডিসিন নেবেন, ক্যান্সার কিভাবে শুরু হতে পারে, ক্যান্সারের প্রতিষেধক কি, ক্যান্সারের টিকা কি, ক্যান্সারের মেডিসিন কি, A to Z বিষয়গুলো আপনি কম্বাইন করে লিখেন। এইটা গুগল চায় এখন। গুগল আগে চাইতো যে তুমি একটা বিষয়ের উপর লেখো, তুমি যে বিষয়টা সাবজেক্ট নির্ধারণ করছো ওইটার উপরে। এখন গুগলের যে ওয়েবসাইট, গুগলের অ্যালগোরিদম আপডেট হওয়ার কারণে যেটা চাচ্ছে, আপনি অল ইন ওয়ান রাখেন, আপনার ওয়েবসাইটের ভিতরে সবকিছু রাখেন। মানে ক্যান্সারের যা কিছু আছে, ওর ডাক্তারের নাম, কোথায় গেলে চিকিৎসা পাবে, কোন দেশে গেলে চিকিৎসা পাবে, কিভাবে যাবে, ফুল প্রসেস গুলো রাখেন আপনি। এইটা গুগল চাচ্ছে, যে প্রসেসে গিয়ে মানুষ একের ভিতরে সব পেয়ে যাবে। আমাদের সময় একটা আব্দুল্লাহ গাইড ছিল, বলতাম না সেরা মানে সেরা গাইড, এটা ছিল একটা ওদের একটা ইয়ে ছিল, ট্যাগলাইন ছিল। তো ওটার ভেতরে সবকিছু পাওয়া যেত, তেমনি ভাবে মূলত এটা। তো আপনি এভাবে রাখতে পারেন যে আপনি সকল কিওয়ার্ড গুলো একটার ভেতরে রেখে কাজ করতে পারবেন। ওকে, এখন আসেন ইউজার এক্সপিরিয়েন্স, এটাও আলোচনা করছিলাম। ইউজার এক্সপিরিয়েন্সটা কি মূলত, মনে করুন আমরা একটা কিওয়ার্ড নির্বাচন করলাম, ডিজিটাল মার্কেটিং বাই গোলজার। আমি ডিজিটাল মার্কেটিং বাই গোলজার লিখে সার্চ করতেছি গুগলে। সার্চ করার পর আমি আমার ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি আমার ওয়েবসাইটে আসলেন। আসার পরে আপনি ওই দিন কয়েক সেকেন্ডের মধ্যে বাইরে হয়ে গেলেন, ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো। আর আপনি অনেকক্ষণ যাবত বলেন ইউজার এক্সপিরিয়েন্স খুব খারাপ, তাই না? আনমিট করি এখন।
সকলকে একটু আনমিউট করি, মনোযোগ দিয়ে কথা শুনছেন তো? আবার বলতেছি, প্রশ্নটা শুনুন। ইউজার এক্সপিরিয়েন্স বুঝতেছি আমরা। ডিজিটাল মার্কেটিং বাই গোলজার একটা কিওয়ার্ড নির্বাচন করেছি, আমার ওয়েবসাইট নাম আছে outsourcingbt.net। আপনি এটা লেগে সার্চ করছেন ডিজিটাল মার্কেটিং বাই গোলজার, আমার ওয়েবসাইটটা দেখলেন, আপনি আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকলেন গুগল থেকে সার্চ করার পর। কিছুক্ষণ দেখার পরে বাইরে হয়ে চলে গেলেন, খুব ইউজার এক্সপিরিয়েন্স ভালো। আবার ওই কিওয়ার্ড লেগে সার্চ করলেন, সার্চ করে অনেকক্ষণ যাবত আমার ওয়েবসাইটে দেখতেছেন, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ। আর ভুল হ্যাঁ স্যার, বলেছেন। স্যার বলতো স্যার এটা ভুল। বলেছেন বলেছেন উল্টে যাবে, ওটা উল্টে হবে, ওটা উল্টে যাবে। দেখবে ওটা যদি বেশি দেখে ওটা ওয়েবসাইটে বেশিক্ষণ ভালো, থাকলে আর দেখবেন যদি সেটা ইউজার খারাপ দেখে এক্সপিরিয়েন্স। বুঝতে পারছেন? ওইটার নাম ইউজার এক্সপিরিয়েন্স, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করছি, শুধুমাত্র আলাদা করে বলা হলো। আরো কিছু ইউজার এক্সপিরিয়েন্স আছে, চলুন আমরা দেখি। আমরা ইউজার এক্সপিরিয়েন্স গুলোর ক্ষেত্রে মূলত টেকনিক্যাল ইস্যু পার্টে গিয়ে কিছু কথা শিখতাম এই ওয়েবসাইটের ক্ষেত্রে, সেটা আজকে বলে দিই। ধরুন আপনি একটা ওয়েবসাইটে ক্লিক করছেন, ক্লিক করলেন, ক্লিক করার পর আগেরকার যারা মুভি দেখতেন, আমার বয়স খুব একটা বেশি না, কিন্তু আমরা এই যে বড় বড় ফিতা দেখছি আর কি, বড় বড় ফিতাতে আগে মুভি দেখতো না, ক্যাসেটে দেখতো না, এগুলো যখন ঘোরা শুরু করতো শুধু ঘুরতো আর ঘুরতো না। তাই দেখবেন এই যে বাফারিং বলে, ওটাকে বাফার বলে। আপনি কোন একটা ওয়েবসাইটের উপর ক্লিক করলেন, ক্লিক করার পরে মতো ওয়েবসাইটটা ঘুরতেছে, ওর ভিতরে যাচ্ছে না, ঘুরতেছে ওর ভিতরে যাচ্ছে না, এটাকে বাফারিং বলা হয়। তো আপনি এমন একটা ওয়েবসাইটের উপর ক্লিক করলেন, ডিজিটাল মার্কেটিং বাই গোলজার লিখে সার্চ করার পর আপনি দেখলেন যে ওই একটা ওয়েবসাইট আছে, ওটার উপর ক্লিক করার পর ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। আপনি কি ওই ওয়েবসাইটের ভিতরে যাবেন, নাকি মোটামুটি একটা মনে একটা গালি চলে আসছে আপনার? অবশ্যই করা যাবে না। সেকেন্ড খারাপ। স্যার ঢুকবো না কখন। ইউজার এক্সপিরিয়েন্স ভালো, আপনার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ ওই অবস্থায়। গুগলও বুঝতে পারছে যে এইটার ওয়েবসাইট অবস্থা খারাপ, এটা টেকনিক্যাল এসি পার্টের একটা পার্ট, শুধুমাত্র ওই যে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ। আপনি এখন আপনার ওয়েবসাইটে মানুষ নিয়ে আসার জন্য আপনি এমন একটা থাম্বনেল ব্যবহার করছেন, ওই যে 1 ক্লিকে 1 কোটি বায়ার বলছিলাম না, থাম্বনেল দিছেন, অথবা 1 মিলিয়ন ভিউজ লাস্ট 28 ডেজে, গিয়ে দেখা যায় 3টা ভিউ আপনি দিয়েছেন, দেওয়ার পর মানুষ ঢুকছে, ঢোকার পর বাইরে হয়ে আসছে। এই যে কম সময় থাকা, এটাও একটা ইউজার এক্সপিরিয়েন্স খারাপ। আশা করি ক্লিয়ার। ওকে। আপনার ওয়েবসাইটে মানুষ ঢুকছে, ঢোকার পরে আপনার সবকিছু ভালো, সবকিছু দেখছে ঠিক আছে, আপনার যে রিভিউ অপশনটা আছে না, ওই যে রিভিউ অপশন একটা লিখে দেওয়া যায়, লেখার সময় আবার লিখে দেছে, এটা কোনো ওয়েবসাইট হইলো, এটা কোনো জায়গা হলো, এটা কোনো কোর্স হইলো, এটা কোনো, মানে ওই যে রিভিউ দিছে কি খারাপ। অনেক সময় ফাইবারে হয় না এরকম, দেখুন তো, চলুন দেখি। ফাইবারে অর্ডার করছে, $20 টিপস দিছে, কি করছে, $20 $20 টিপস দিছে, মহা খুশি না? সেলার আমাদের অনেক খুশি না? কিন্তু যখন রিভিউ দিছে, বায়ার ভুলেই আবার কি করছে, 5-এ না ক্লিক করে 4-এ ক্লিক করছে, 4-এ ক্লিক করার পর রিভিউ সাবমিট করে দিছে। ফাইবার কি এটা মন খারাপ করে নাকি? ওই সেলারের মন ভালো থাকে নাকি খারাপ হয় এখন? মেজাজ মেজাজ কি হয় এখন? খারাপ হয় খারাপ স্যার। স্যার, খারাপ ভালো লাগছে। ক্ষতি করলো। ইউজার এক্সপিরিয়েন্স কি ঘটছে? ফাইবারের কাছে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ, আপনার কাছে বাইরের এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু ফাইবারের কাছে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ। আপনি খারাপ কাজ করছেন বিধায় আপনাকে কি দিছে, আপনাকে 4 স্টার রিভিউ দিছে অন্যান্য যত ইউজার আছে সকলের কাছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন যে ইউজার এক্সপিরিয়েন্স বিষয়টা কি। ওকে। আর একটা ইউজার এক্সপিরিয়েন্স আছে, কিরকম সেটা? মনে করুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, কিংবা আপনি যে ডোমেইন হোস্টিংটা কিনছেন, এইটাতে মনে করুন একই সঙ্গে যদি 1 লক্ষ মানুষ ক্লিক করে, ধরুন আমরা এখানে 285 জন আছি, 285 জনে লিখলেন এখন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট লিখে, আপনি আমার ওয়েবসাইট ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে কেউ কেউ ঢুকতে পারতেছে, কেউ কেউ ঢুকতে পারতেছে না। জুমে অনেক সময় হয় না যে ভাই আমি কেন ঢুকতে পারতেছি না, এরকম বলে না? ওই যে ইউজার এক্সপিরিয়েন্স তখন আপনার কাছে ভালো নাকি খারাপ? খারাপ। তো তখন বলতে ইউজার এক্সপিরিয়েন্স বাড়াতে হয়। মনে করেন আমাদের জন্য এই সঙ্গে 1,000 যুক্ত হতে পারবে, 1,000 জন যুক্ত হয়ে গেছে, বাদ বাকি 1,000 একজন যিনি থাকবেন উনি যুক্ত হতে পারবেন? যুক্ত হতে তো পারবেন না। ওইটা নিয়ে ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে আসলে কতজন ইউজার একই সঙ্গে আসতে পারবে, সেটাও আমাদের রিসার্চ করে দেখতে হবে। যদি একই সঙ্গে অনেক বেশি মানুষ আসে, যদি এসে ঢুকতে না পারে, তার তো এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যাবে। তাহলে দেখুন কম্পিটিটর অ্যানালাইসিস রিসার্চ করতে গিয়ে আমাদের এগুলো সকল বিষয় নিয়ে তাকাতে হবে, বিশেষ করে কিওয়ার্ডের দিকে ফোকাস রাখতে হবে। তো ইউজার এক্সপিরিয়েন্স কিভাবে হবে না হবে এবং কোন কোন বিষয়গুলোর দিকে রাখতে হবে সেটা আমরা সামনের দিকে দেখবো। এখন আসুন ভয়েস রিলেটেড কিওয়ার্ড। ভয়েস রিলেটেড কিওয়ার্ড যেটা বর্তমান সময় অনেক বেশি কাজ করতেছে, যদি আমি দেখি এটা আপনার ছোট বাচ্চারাও কাজ করতেছে। ভয়েস রিলেটেড কিওয়ার্ড দেখবেন তো করে কি না করে। চাই না, আমার ছেলে করে এটা, অবশ্য আমি আমার ছেলের দ্বারা উদাহরণ দিচ্ছি, আপনার বাচ্চা না করতে পারে। আমার ছেলে এখন এখানে দেয় সার্চ করে যে আমি এই গজলটা শিখতে চাচ্ছি, ও মূলত লিখতে পারে না যেহেতু, ও এখানে একটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোন ক্লিক করার পর যে মানে ওই একটা গজল শিখতেছে, ওটার উপরে সার্চ করে। তারপর ওই যে মোটু পাতলু আছে, আমি মোটু পাতলু দেখতে চাচ্ছি, ও লিখে সার্চ করে। তা আপনার ওইখানে যে ভয়েস দিয়ে যখন সার্চ করে, ওই কন্টেন্ট গুলো আসে কি আসে না? আপনি দেখছিলেন কখনো?
জি স্যার, আসে আসে। আসে স্যার, অবশ্যই আছে, আমরাও এটাই করবো। করে যাচ্ছি। সবাই এভাবে কাজ করে দুজনই করে এটা তো আপনি এখন ভয়েস রিলেটেড, আপনি তো ভয়েস তো আর ওয়েবসাইটে রাখতেছেন না, তখন কি করবেন? আপনি ভয়েস রাখতেছেন কি ভয়েস? দেখবেন আপনি একটা ভিডিও মেক করতেছেন, এই যে আমি ভিডিও মেক করতেছি না, এই যে ভিডিওটা মেকিং করতেছি, আমি কিওয়ার্ড 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 নিয়ে বারবার কথা বলছি না? যতবার কিওয়ার্ড নিয়ে কথা বলছি ততবার একটা করে এখানে একটা কিওয়ার্ড ইনপুট হয়ে গেছে। এইটা যখন ট্রান্সলেট করবে গুগল, গুগল ট্রান্সলেট করে দেখবে যে ও আচ্ছা এই ঘটনা তো। এই জন্য দেখবেন আপনি আরেকজনের মিউজিক নিয়ে নিতেছেন না, ওই যে আরেকজনের মিউজিক নিয়ে থাকি আমরা, একটু পরে কপিরাইট আসে। ঘটনা কি? এটা গুগল রিড করে ফেলে উইদিন মিলি সেকেন্ডের ভেতরে। আশা করি ক্লিয়ার। এখন এই জায়গায় ভয়েস নিয়ে যেহেতু কথা বললাম, ছোট্ট একটা বিষয় সেটা আমি বলে রাখি। আহ কিছু বিষয় আছে রেকর্ডে রাখা ঠিক নয়, মাফ করবেন, এই জন্য স্টপ করতেছি। তো যেটা বলছিলাম মিউজিক নিয়ে, তো মিউজিক নিয়ে আপনার টিম গত ভাবে, যেটা আমি অফ রেকর্ডে বলছিলাম, যে আপনারা 10, 15, 20 জন মিলে একটা টিম গঠন করতে পারেন। টিম গঠন করে মূলত একটা সাইট থেকে যে কোনো একটা মিউজিক কিনে সেটা লাইসেন্স ব্যবহার করতে পারেন। একা একার মধ্যে এগুলো না করে যারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন তাদের নিয়ে কাজ করুন। তাহলে কি করতে হবে? আমাদের যে ভয়েস সার্চ কিওয়ার্ড আছে, এটা অবশ্যই খুব সুন্দর করে ভিডিওগুলো মেকিং করতে হবে, যাতে করে আমরা যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারি। ওকে? আচ্ছা, এরপরে আসুন আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ড গুলো বসাবো কি বা কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবো, এগুলোর মধ্যে কোথায় রাখবো, কিভাবে রাখলে সুবিধা হবে, এবং এই যে আমাদের যে কিওয়ার্ড কিছুক্ষণ কম্পিটিশন নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়টা কি মূলত একটু প্র্যাকটিক্যালি দেখে, আজকে যে ক্লাসটা ছিল সেটা একটু প্র্যাকটিক্যালি একবার দেখলে বুঝতে পারবো। চলুন আমরা শেয়ার করি। সকলে কি আসি? আমরা আনমিউট করি, সকলে জি আসি। স্যার, আসি স্যার। জি স্যার, জি আসে। স্যার। স্যার আসি, কোনো সমস্যা? একটু প্র্যাকটিক্যালি দেখবো, এতক্ষণ যাবত যা বলছি এখন তা প্র্যাকটিক্যালি দেখবো। চলো আমরা সর্বপ্রথম যাচ্ছি, এই যে শর্ত এসে এখান থেকে আমরা যে কোনো একটা কিওয়ার্ড নিব। যে কোনো একটা কিওয়ার্ড, সেটা যে কোনো একটা কিওয়ার্ড হতে পারে। দুই একজন কিওয়ার্ড একটা লিখে দিতে পারেন, কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবো জুম চ্যাট বক্সে লিখে দিতে পারেন। যে কোনো একজন একটা কিওয়ার্ড লিখে দেন, যে কোনো একটা কিওয়ার্ড লিখে দেন, যে কোনো একটা কিওয়ার্ড লিখে দেন। আমি অপেক্ষায় আছি, জুম চ্যাট বক্সে লিখে দিলেই হবে। সবার শেষে একটা দেখি, নাও অ্যান্ড দেন সাউন্ড প্রবলেম, আচ্ছা পাইনি। হেলথ, আচ্ছা হেলথ নিয়ে, এই যে হেলথ পেয়ে গেছি, আমি কিওয়ার্ড পেয়েছি। আর লিখতে হবে না, আর লিখতে হবে না। হেলথ পেস্ট করলাম, এন্টারে ক্লিক করলাম। দেখুন এই যে আমি হেলথ নিয়ে এখানে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, সার্চ করছি আমি, তাহলে এগুলো যেগুলো আছে গত ক্লাসে এগুলো এগুলো সরাই ফেলি, তা না হলে এগুলো সমস্যা হবে অবশ্য। আমি এগুলো সরাই ফেলি, এগুলো রিমুভ করে দিই। হান্টার কিওয়ার্ড এভরিহোয়ার, এগুলো রিমুভ করে দিই, তা না হলে আপনার বুঝতে প্রবলেম হবে। আমি রিফ্রেশ করে নিই। হেলথ নিয়ে দেখুন, এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এইখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, তার নিচের দিকে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, তার নিচের দিকে আরেকটা ওয়েবসাইট। তাহলে এখানে কম্পিটিটর কে? এই যে হেলথ যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটার গুগল টপে আছে উইকিপিডিয়া, এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটার কম্পিটিটর হচ্ছে এই স্বাস্থ্য অধিদপ্তর আমাদের বাংলাদেশের এই ওয়েবসাইটটা, মাথায় রাখবেন। এই ওয়েবসাইটের কম্পিটিটর কে? এই ওয়েবসাইট। এখন কম্পিটিটর মানে তাহলে কি হচ্ছে? এই কেন 1 নম্বর রোল হইলো, কেন এই 2 নম্বর হইলো? আবার এই 2 নম্বর যে আছে এর কম্পিটিটর কে? এ 3 নম্বরটা। 3 নম্বরের কম্পিটিটর কে? আবার 2 নম্বর, 2 নম্বরের কম্পিটিটর কে? এ। এর নিচে, এর নিচে এ, কিংবা এর উপরে, কিংবা এর উপরে এ। দেখুন আমরা স্কুল দিয়ে বুঝি, আমরা যখন ক্লাস 1, 2, 3, 4, 5-এ পড়তাম তখন রোলের প্রতি এত একটা টার্গেট ছিল যে 1 রোল হতেই হবে, এটা টার্গেট ছিল না। এই জন্য আমরা ইচ্ছা মতো পড়তাম, লিখতাম সুন্দর করে। তো 1 রোল যখন ছিল তার নিচে হয়তো 2 রোল যেটা থাকতো, 2 রোল 2 মার্ক 3 মার্ক কম বেশি। এখন 2 রোলকে সবসময় কিন্তু 1 রোল ভয় পায়, কি কারণে? ও যদি আমাকে কাটিয়ে আসে। 3 রোলকে কিন্তু ভয় পায় না, ও পায় 2 রোলকে ভয়। আবার 2 রোল আবার 3 রোলকে ভয় পায়। 3 রোল ভাবে যদি আবার ও একটু এগিয়ে যায়, দেখুন প্রত্যেকের পরের জন যিনি আছে না তাকে টার্গেট করে। এখন আপনাকে টার্গেট করতে হবে কোনটাকে? এই প্রত্যেকের পরের জনটাকে। তো পরের জনটাকে টার্গেট করলে তো তার পরের গুলো অটোমেটিক টার্গেট হচ্ছেই আমার। বুঝতে পারছেন আশা করি ক্লিয়ার। তাহলে কম্পিটিটর মানে কি? আমার আগের কিংবা পরের। আমি যদি খারাপ কাজ করি তাহলে আমি পিছিয়ে পড়বো, 3-এর পরে 4-এ চলে যাব। আমি যদি ভালো করি তাহলে 2 থেকে আমি 1-এ যেতে পারবো। আশা করি কম্পিটিটর বুঝতে পারছেন। এই যে আমি যদি ভালো কিংবা খারাপ কাজ করি, এই ভালো এবং খারাপ কাজের উপর ডিপেন্ড করে কম্পিটিটর। এখন কি কি কম্পিটিটর ডিপেন্ড করে? এই যে একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট যেটা রয়েছে আমরা এই ওয়েবসাইটে খুলে নিচ্ছি, পাশাপাশি এই ওয়েবসাইটে খুলে নিচ্ছি, এই দুটো ওয়েবসাইট খুলে নিলাম, এই দুটাতে উদাহরণ দেই। এই ওয়েবসাইটের ভিতরটা তৈরি করতে গিয়ে যে যে কন্টেন্ট গুলো তৈরি করা হয়েছে, এবং এই ওয়েবসাইটটা তৈরি করতে গিয়ে যে যে কন্টেন্ট গুলো এখানে দেওয়া হয়ে গেছে, এই কন্টেন্ট গুলো থেকে যদি
এই ওয়েবসাইটটা বেটার থাকে তাহলে এটা 1 নম্বরে থাকবে। আর এই ওয়েবসাইট থেকে যদি এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো 1 নম্বর পজিশনে থাকে তাহলে আমারটা গুগলের টপে থাকবে। এইটার নামে হচ্ছে কম্পিটিটর। আনমিট, বুঝতে পারছি? জি স্যার স্যার বুঝতে ক্লিয়ার। পারছি জি স্যার বুঝতে পারছি অবশ্যই স্যার। এখন এই কম্পিটিটরটা যে করবেন, একে ডিঙ্গিয়ে যে আরেকজন যাবেন, এটা কাজ করতে কি কি কাজ শিখতে হবে আমাদের? এক, আমাদের কিওয়ার্ড রিসার্চ পরিপূর্ণ ধারণা থাকতে হবে। দুই, আমাদের কন্টেন্টের কোয়ালিটি 100-এ 100 থাকতে হবে। তিন, কোনো প্রকার কন্টেন্ট কপিরাইট হওয়া যাবে না। চার, নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে হবে, যে আমার প্রথমে আছে আমার আগে আছে তার থেকে বেশি বেশি। পাঁচ, ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো থাকতে হবে। ইউজার এক্সপিরিয়েন্স কি কি আছে বুঝতে পারছেন? ওই যে ইউজার এক্সপিরিয়েন্স একটা ভালো একটা খারাপ তাহলে হবে না, কিন্তু সকল ইউজার এক্সপিরিয়েন্স হতে হবে। ছয়, আমাকে নিয়মিত তো থাকতে হবেই হবেই, এবং আমার যে ওই যে ভয়েস রিলেটেড কিংবা আমার সার্চ ভলিউম রিলেটেড ইনফরমেশনাল ডাব্লিউএস কোশ্চেন, ট্রেন্ডি কিওয়ার্ড, যত কিওয়ার্ড আছে সবগুলো আমার ওয়েবসাইটের মধ্যে রাখতে হবে। সাত, অন পেজ এসিও কমপ্লিট করতে হবে। আট, অফ পেজ এসিও করতে হবে। নয়, টেকনিক্যাল এসিও পার্ট কমপ্লিট করতে হবে। 10, লোকাল এসিও পার্ট কমপ্লিট করতে হবে। এই 10টা হচ্ছে বেসিক, লাগবে। এরপরে আরো কিছু আছে। এর সঙ্গে কি থাকবে? আমরা যে কন্টেন্ট গুলো লিখবো, ওই কন্টেন্ট গুলো শুরুর দিকে কিওয়ার্ডটা রাখার চেষ্টা করতে হবে। এই যে 11তম অ্যাড হয়ে গেল। 12, আমরা যে কন্টেন্ট গুলো রাখবো, যে ডোমেইন এবং হোস্টিংটা কিনবো, যে সার্ভারের আন্ডার রাখবো, সেই সার্ভারটা ভালো থাকতে হবে। এবং সার্ভার ভালো মানে কি? ওই যে আমাদের বাফারিং করতো, আপনি যে সার্ভার ব্যবহার করতেছেন, টাকা কম, সার্ভার খারাপ, আপনার শুধুমাত্র ওয়েবসাইট ঘুরে আর ঘুরে, মানে আপনার আপনার মনে করেন র্যাম হচ্ছে 4 জিবি। ভাই আমি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার চালাবো, একটা মনে করেন ফটোশপ চালাবো, একটা ক্যাপকাট চালাবো, একটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো চালাবো, আর বেশি না ভাই আফটার ইফেক্ট চালাবো একটা, বাসে ওই কম্পিউটার বলেন তো? পরিপূর্ণভাবে একটা ভিডিও এডিটিং এর কম্পিউটার রেডি করতে গেলে মিনিমাম 5 লক্ষ টাকা দরকার। মোটামুটি মানের একটু, একটু মোটামুটি মানের বাদ দেন, একটু নিম্নমানের হলে 1.5 লক্ষ টাকা দরকার। 1.5 লক্ষ টাকা হলে মোটামুটি না, নিম্নমানের বলছি, নিম্নমানের ভিডিও এডিটিং আপনি একটা পিসি বিল্ড আপ করতে পারেন। ক্লিয়ার? তা আমরা যদি এখন ওই যে 4 জিবি র্যাম দিয়ে মনে করি যে এই কয়েকটা যে কয়েকটা সফটওয়্যারের নাম বললাম, দাভিন্সি আরো আছে মনে করেন, ধরেন ওগুলো আছে, ওগুলোও দিয়ে দিয়েছেন, কারণ সবগুলো চালাইতে চাচ্ছেন, হবে? তখন আবার হোস্টিং প্যানেল আপনার যে র্যাম আছে এটা দিবে না। তখন আপনি এটা স্লো হয়ে যাবে, একটু পরে দেখবেন শটডাউন মারবে, শুধুমাত্র চোখ মারা দেবে। একটু পরে বলো যে একটু রেস্ট করে আসতেছি, একটু রেস্ট করে আসতেছি। বুঝতে পারলেন? এই অবস্থা হবে। তো আমরা এমন কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবো যেটার মতো ওই ঘটনা ঘটাবে। তো ওই ওই ধরনের কোনো ডোমেন হোস্টিং নিয়ে কাজ করবো না, তাহলে আমার কম্পিউটার অ্যানালিসিস গুলো ভালো থাকবে। এখন এই ওয়েবসাইটের ভিতরে কি কি আছে দেখুন তো। এই ওয়েবসাইটের ভিতরে মূলত এই কন্টেন্টটা লেখা আছে, এই কন্টেন্ট লেখা আছে, এখানে কিছু ছবি দেওয়া আছে, এখানে কিছু দেখুন এই যে সুন্দর কিছু ডেসক্রিপশন দিচ্ছে। তাহলে এই কন্টেন্টের বাইরে আর কি কোনো কিছু আছে ওয়েবসাইটের ভিতরে? থাকতেছে কি তাহলে? ওয়েবসাইটের ভিতরে আছেই 3টা জিনিস, হয় ছবি, নতুবা ভিডিও, নতুবা লেখা। এই 3টা ব্যতিরিক্ত আর কোনো কিছু আছে একটা দেখাবেন? আছে কিছু? হ্যাঁ স্যার আর কিছু না। স্যার এই তিনটাই থাকা স্যার উচিত। ফন্টে নাই কিন্তু দ্বিতীয় ব্যাকে ওয়েবসাইটে আছে, এটা আর ফ্রন্ট স্যার পেজে নাই কিন্তু ব্যাক পেজে আছে অনেক কিছু। রাইট, ওই ব্যাক পেজটাতেই আমরা কাজ করব। ওই যে ওয়ান পেজ এসি, ওটাই আমরা কাজ করব। এবং ওটা নিয়েই যারা যত বেশি কাজ করবে ততই সুবিধা। যে যত বেশি এটা নিয়ে কাজ এগিয়ে যাবে তত বেশি সুবিধা হবে। তাই পরবর্তী ক্লাস থেকে আমাদের এই ক্লাসগুলো নিয়ে শুরু করব, যে আমরা আমাদের যে একটা কিওয়ার্ড থাকবে, আমাদের একটা কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটা নিব আমরা, সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা একটা ওয়েবসাইটের ভিতরের দিকে যাবো। এখন ওয়েবসাইটে যাওয়ার আগে আমাদের একটা ডোমেন হোস্টিং লাগবে। তো আমি একটা ডোমেন হোস্টিং কিনবো আপনাদের সামনে, কেনার পর ওটাকে সেট আপ করবো। ওটাকে সেট আপ করতে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একদম অ্যাডসেন্স রান করা পর্যন্ত কিভাবে কাজ করতে সবগুলো দেখাবো। 10টার মতো ক্লাস যেতে পারে। পাশাপাশি আমাদের যে ওটাতে এফিলিয়েট প্রোগ্রাম কিভাবে অ্যাড করব, কিভাবে অ্যাড করতে অ্যামাজন এফিলিয়েট অ্যাড করতে হয় সেটাও দেখাবো আমরা। এইটা হবে আমাদের, মানে ইনকাম গ্যারান্টি থাকে না অনেক সময়, যে প্যাসিভ ইনকামের কথা বলি, এটা আমরা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু সময় দিতে হবে, মাস্ট বি সময়। এই ক্লাসে রিলেটেড নয়, ইরিলেভেন্ট একটা কথা বলি। আমরা অনেকেই প্রশ্ন করি, ভাই অ্যাডস রান করলে কি সেলস আসবে? ইতিপূর্বে ক্লাসে বলছিলাম, অ্যাডস এর সঙ্গে সেলস এর কোনো গুরুত্ব নেই। যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় তাহলে অ্যাডস রান না করলে আপনি সেল করতে পারবেন, অ্যাডস এর দরকার হয় না। এখন অ্যাডস এর সাথে কিসের সম্পর্ক? বিজনেসের সম্পর্ক। তো বিজনেস মানে কি? সেলস, তাই তো? সেলস না করলে কি বিজনেস হবে? কোনো প্রকার বিজনেস সেলস ছাড়া হয় না কিন্তু। সেলস করলে কি বিজনেস হবে? রেভিনিউ থাকতে হবে। এই রেভিনিউ জেনারেট করা যদি কোনো বিজনেস করতে চান, আপনাকে ট্রাস্ট থাকতে হবে।
এবং এই ট্রাস্টটা ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপর, তার মধ্যে একটা হচ্ছে ওয়েবসাইট থাকা। ওয়েবসাইট, আপনার একটা ফেসবুক পেজ আছে, একজন যে কেউ একটা ফেসবুক পেজ তৈরি করতে পারে, একটা ওয়েবসাইট যে কেউ করতে পারে না। ইনভেস্ট করতে হয়, শিখতে হয়, নিজে না করলে ডেভেলপারকে নিতে হয়, তারপর কন্টেন্ট আইডিয়া দিতে হয়। ডেভেলপার যতই ভালো থাক, তাকে বলতেই হবে যে ভাই আমি এইটা নিয়ে বিজনেস করতে চাই। অর্থাৎ মিনিমাম আপনার ভেতরে কিছু প্রোডাক্ট থাকবেই। মানে গোবর বোঝে না যে মিনিমাম হলে গোবর থাকতে হবে, না হলে হবে না বিজনেস। তো অনলাইনের বিজনেস গুলো যেটা হয়ে গেছে বর্তমান সময়, যেটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাড রান করলে বিজনেস। আপনি বিশ্বাস রাখেন 90% বিজনেস হচ্ছে আপনার বিশ্বাসের উপর। অ্যাড রান করলে মানুষ এখন প্রোডাক্ট কিনতে চায় না। অ্যাড রান করা ছাড়াই মানুষ অনেক প্রোডাক্ট কিনে এখন। সাধারণ মানুষ অ্যাড দেখা বুঝেও না, চেনেও না। অ্যাড দেখে কারা? আপনার কিংবা আপনার যারা ভাই ব্রাদার আশপাশে যারা একটু শিক্ষিত, তারাই অ্যাড দেখে প্রোডাক্ট কিনে। সাধারণ কোনো মানুষ অ্যাড দেখে কখনোই প্রোডাক্ট কিনে না। কিনলে পার্সেন্টেজে অনেক কম। এটা কি আপনি দেখছিলেন কখনো? আনমিট করি, আপনার বাড়ির আশপাশ লক্ষ্য করে দেখেন। জি জি, কথা সত্য। আর সাধারণ মানুষ অ্যাডস বোঝেই না, ভয় একটু পায় যে প্রশ্ন এখানে আমারও ক্লিক ছিল। করব কি হয় না হয়। ভয় ভয় বোঝেই না স্যার, ভয় করে। রান ম্যাক্সিমাম দেখতে মানুষ ভয় ভয় লাগে। পায়। সাধারণ মানুষ ম্যাক্সিমাম মানুষ আছে আপনার আমার মতো মানুষ, যারা একটু লেখাপড়া বুঝি একটু, তারাই প্রোডাক্ট কেনে অনলাইনে। এখন যারা একটু জানা বলা যে একটু প্রোডাক্টটা কিনতে যায়, তারা আবার ওই রকম একটু ঘুরে ফিরে কেনে। তারা কি করে দেখুন, একটা প্রোডাক্টের দাম 300 টাকা, তারা লস করে 3000 টাকা। অ্যাডের কি খরচ আমরা এটা দেখবো, শুধু বাংলাদেশ থেকে অ্যাডের পিছনে কি পরিমাণ টাকা ব্যয় হয়। আমি এটা কিন্তু রিলেভেন্ট না, তবু বলতেছে যে কিওয়ার্ডের ক্ষেত্রে যেহেতু, এই যে বলি আমি একটা টি শার্ট কিনবো, টি শার্টের উপর একজন অ্যাড রান করে। একজন অনেক টি শার্ট লেগে সার্চ করছি, সার্চ করার পরে এটা ওয়েবসাইটে ক্লিক করছি, অ্যাড দেখে গেছি, আমি ওর অ্যাডের টাকা গেছে। আরেকটা ওয়েবসাইটে গেছে, আরেকটা ওয়েবসাইটে গেছে, আরেকটা ওয়েবসাইটে গেছে, সারাদিন শুধু অ্যাড দেখতেই আসি, দেখাইতেছে, আমি দেখতে আসি। ধরুন 10টা ওয়েবসাইট থেকে দেখছি, $1 করে কাটলেও $10 গেছে। আমার টি শার্টের দাম $3। এখন বাংলাদেশের আপনার আমার মতো জায়গায় থেকে যে শিক্ষিত মানুষটা আছে, কোন ব্যক্তিটা আছে একটা ওয়েবসাইটে একটা অ্যাড দেখার পরে আপনি প্রোডাক্ট কিনছেন? আনমিট করি। নাই স্যার, এরকম কেউ নাই স্যার। লোক স্যার খুবই আমার কম। তো পাবলিক তো স্যার, বলে না। ম্যাক্সিমাম মানুষ। তাহলে সার্বিকভাবে বোঝা যায় অ্যাডে টাকা বেশি যায়, প্রোডাক্ট সেলস কম হয়। সার্বিকভাবে লাভ ফেসবুকের কিংবা গুগলের। ক্লিয়ার? মানে এটা আপনি হিসাব করে দেখুন, এখন আপনি নিজেই থিঙ্ক করে দেখুন যে হয় কিনা। তো অ্যাডের বিষয় নিয়ে যেটা থাকবে, অ্যাড আমাদের যতটুকু তো ততটুকুই করবে। পাশাপাশি আপনি যদি ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চান, আপনি যদি সামনে দিকে বিজনেস করতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি একদম রাস্তার পাশ থেকে বিজনেস করে দাঁড়ান সামনের দিকে। একদম রাস্তা থেকে উঠে আসতে হবে। রাস্তা থেকে বলতে কি আপনি ওই যে প্রোডাক্ট নিয়ে হাতে দাঁড়াবেন রাস্তায়, এটা না। একদম মিনিমাম একটা জায়গা থেকে আপনাকে আসতে হবে, বিজনেস শুরু করতে হবে। ঘরে বসে আপনি অ্যাড রান করে শুধুমাত্র বিজনেস দাঁড় করাবেন, এরকম হবে না। মানে এরকম হবে না। সেটা যত প্রকার অ্যাড এক্সপার্ট হন আপনি, কি থাকতে হবে? ট্রাস্ট থাকতে হবে। ট্রাস্ট থাকতে গেলে কি আপনার চ্যানেল থাকতে হবে, আপনার ওয়েবসাইট থাকতে হবে, আপনার পেজ থাকতে হবে, মিনিমাম আপনার কিছু কন্টেন্ট থাকতে হবে যে মানুষ আপনাকে চিনে, এরকম কন্টেন্ট থাকতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনার বিজনেস করা খুব মুশকিল আছে। কারণ যে কেউ এখন পেজ তৈরি করতেছে, অ্যাড রান করতেছে, ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে, কোর্সে ভর্তি হওয়ার পর দেখা যাচ্ছে ক্লাস হচ্ছে না। যে কেউ আসলে টুপি বিক্রি করার কথা বলছে, হাজি জিনিস তো, মাথার টুপি 2 নম্বরই করবে না। আপনি 10টা অর্ডার করছেন, 100 টাকা করে নিয়ে এনেছে, এরপরে আর খোঁজ খবর নাই, 1000 টাকা উঠে গেছে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? তাহলে কি ট্রাস্টেড জায়গা থেকে বিজনেস করতে গেলে আপনাকে এখন থেকে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে। তো কন্টেন্ট ক্রিয়েশন অন্যতম কাজ আছে কিওয়ার্ড রিসার্চ। আপনি সামনে দিয়ে কি নিয়ে কাজ করবেন, এই জন্য কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব খুবই বেশি। এবং সামনের দিকে তো আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবোই, ওয়েবসাইটটা অনেক বেশি ট্রাস্টেড, এই বিষয়টা মাথায় রাখবেন। একজন লিখছে আমার হয়েছে স্যার, এই যে একজন লিখছে, তাহলে ওনার একটা লাস্ট একটা আইডিয়া ওনার কাছ থেকে পাবো আমরা। লিখছি একজন, যদি বলার মতো হয়। ওটা তো রোল নাম্বারটা লিখুন তো ভাই, রোল নাম্বারটা অনেকে মেসেজ করছে তো বোঝা তো মুশকিল হয়ে যাচ্ছে। অন্য কেউ লিখবেন না, হ্যান্ডেস করুন। অন্য কেউ আচ্ছা, সকলে হ্যান্ডেস নামাই দিচ্ছি, কেউ লিখবেন না। উনি লিখছেন অবশ্য, ওনার কাছে একটা আইডিয়া পাওয়া যাবে যে আসলে কিরকম। হ্যাঁ, একটু হ্যান্ডেস করুন তো, শেষ করবো আমরা অবশ্য। একটু হ্যান্ডেস করুন, আমার হয়েছে স্যার। হ্যাঁ লিখুন। জি ভাই, একটু বলুন তো ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যার দেখছিলাম 129 টাকা একটা ফোন বিক্রি করছে নোকিয়া। আচ্ছা আচ্ছা। পরে ওইটা তো ওনাদের হচ্ছে ওইখানে আমি মেসেজ দিলাম, মেসেজ দেওয়ার পরে ওনারা বলতেছে আমাদের ওয়েবসাইট ভিজিট করেন। ওনাদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়া দেখতেছি যে মানে আমার ঠিকানাগুলো নিচ্ছে, নিয়ে উনি বিকাশ অপশনে নিয়ে চলে যাচ্ছে।
হুম। পরে ওনার সাথে কথা বললাম যে আপনি আপনাদের এখান থেকে তো আমাকে বিকাশ অপশনে নিয়ে যাচ্ছে, তো বিকাশে তো আগে পেমেন্ট করতে বলতেছে, মানে 129 টাকা আগে পেমেন্ট করার কথা বলছে। হুম। তা আমি বলছি আমার বাপের জন্মে তো কখনো শুনি নাই যে 129 টাকায় ফোন পাওয়া যায়, অথচ আপনি ফোন বিক্রি করতেছেন। হুম। তা আমি আগে আপনাকে পেমেন্ট করতে পারতেছি না। আমি অ্যাকচুয়ালি ওয়ালটনে জব করি। হুম। তো ওনাকে বললাম যে আমি ওয়ালটনে জব করি, আপনি হচ্ছে আমি গাজীপুর চন্দ্রায় থাকি, হুম। আপনি পাঠাই দেন, সমস্যা নাই, আমি হচ্ছে আপনাকে পেমেন্ট করে দিব। বলছে না, আমাদের এরকম কোনো সিস্টেম নাই, আগে আপনাকে বিকাশে পেমেন্ট করতে হবে, তারপরে আমরা পাঠাবো। এরকম করছে স্যার। এই যে, একটা উদাহরণ শুধু একটা নেবো, একটা উদাহরণ শুধু। তো এইরকম করে ভাবে অসংখ্য আছে উদাহরণ, অসংখ্য উদাহরণ আছে যেগুলো মূলত আমাদের বিজনেস স্ট্র্যাটেজিকে নষ্ট করে দিচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে আপনাকে কি মানে যদি সামনের দিকে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে কন্টেন্টে আসতেই হবে, কন্টেন্টের বিকল্প কোনো কিছু নেই। সামনের দিকে অ্যাডস হয়তো বা ডাউন হবে, বাট কন্টেন্টের গুণাগুণ বাড়বে। আপনি যদি বিজনেস করতে চান অনলাইনে বিশেষ করে, আপনার কিছু না কিছু ভ্যালু থাকতে হবে, মাস্ট বি ভ্যালু রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট করা ছাড়া আপনি করতে পারবেন না কিছু। আসলে ক্লিয়ার? এখন যে কোনো বিষয় হতে পারে, ইনফরমেশনাল হতে পারে, ওই যে ট্রানজাকশনাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনি যে ধরনের চাচ্ছেন সেটা নিয়ে আপনি কাজ করুন। আশা করি সামনের দিকে আপনার সুবিধা নিতে পারবো একটা। আজকে এই পর্যন্ত থাকবে। দোয়া করবেন একটু অসুস্থ, যাতে করে সুস্থ হতে পারি দ্রুত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওয়েবসাইটের উপরে। আমরা ওয়েবসাইটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাব। ইতিমধ্যে ডোমেন হোস্টিং যারা রিসার্চ করতে পারে নাই, একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, সবাই রিসার্চ করে রেডি করবেন, ডোমেন হোস্টিং এর নাম রেডি করবেন। কাউকে কেউ নাম শেয়ার করবেন না, শেয়ার করলে তো আরেকজন নিয়ে ফেলবে মূলত ওই নামটা। আপনার নামটা আরেকজনকে বলবেন না, যেটা পছন্দ হয়েছে কিনে ফেলবেন। আজকেই বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।